হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে আমাদের যে ক্লাসটা, ঠিক আছে, তো সেটা হচ্ছে মূলত আমাদের শক্তিকে বেস করে, ঠিক আছে। তো দেখো, আজকের আমাদের এই ক্লাসে পরিবেশ থেকে এই শক্তি চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকে সেগুলো আমরা কভার করেছি। তোমরা ক্লাসটা ভালো করে স্কিপ না করে প্রথম থেকে দেখো এবং দেখো তোমাদের কত স্কোর হচ্ছে, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো ভালো করে। তো দেখো, আমি যদি একটু কালারটাকে চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো দেখো ভালো করে, তো প্রথম যেটা প্রশ্ন আছে দেখো কী লেখা আছে, বিশ্বের উন্নত দেশগুলো শতকরা, ঠিক আছে, কত ভাগ শক্তি ব্যবহার করে। তো দেখতে পাচ্ছ অপশান আছে 70 ভাগ, 60 ভাগ, 80 ভাগের বেশি, নাকি 90 ভাগ। তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানকার যে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সিতে লেখা আছে দেখো 80 ভাগের বেশি, ঠিক আছে। তো 80 ভাগেরও বেশি মানে বুঝতেই পারছো এত পরিমাণ শক্তি কিন্তু, ঠিক আছে, বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু ব্যবহার করে। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। দেখো নাম্বার 2 কী রয়েছে, বলেছে বর্তমান বিশ্বে উন্নয়ন কৌশলে অর্থনৈতিক উন্নয়নের সূচক ধরা হয়। মানে বর্তমান বিশ্বে মানে বুঝতে পারছো আজকের দিনে উন্নয়ন কৌশলে মানে ডেভেলপমেন্টের কথা বলেছে, ঠিক আছে। তো অর্থনৈতিক উন্নয়নের যে সূচক কাকে ধরা হয়, দেখো বুদ্ধিকে, নাকি শক্তির ব্যবহারকে, নাকি অর্থের চাহিদা, নাকি জনসংখ্যাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের অপশান 4টা রয়েছে। তো সঠিকভাবে আমাদের শক্তির ব্যবহার। বুঝতে পারছো আমরা শক্তি নিয়ে আলোচনা করছি আজকে, ঠিক আছে। তাহলে শক্তির ব্যবহারকে বর্তমান বিশ্বে উন্নয়ন কৌশলে অর্থনৈতিক উন্নয়নের সূচক ধরা হয়। ওকে, দেখো নাম্বার 3 কী আছে দেখো, 2000 সালে বলছে পৃথিবীতে মোট শক্তি খরচের মধ্যে আছে ড্যাশ মিলিয়ন টন তেল, ঠিক আছে। তো অপশান দেখো লেখা আছে 9000, 8000, 9096 এবং 9005। তো এটা যেহেতু বলছে 2000 সালে, তাহলে দেখো 2000 সালের ডেটা অনুযায়ী পৃথিবীতে মোট শক্তি খরচের মধ্যে আছে কত মিলিয়ন টন তেল। তো দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সি নাম্বার দেখো লেখা আছে 9096। ওকে, দেখো নাম্বার 4 কী রয়েছে দেখো, ভারতের শক্তির প্রাথমিক সরবরাহের শতকরা 40 ভাগ আসে কোন উৎস থেকে, ঠিক আছে। এখানে অপশানে আমাকে দেখো লেখা আছে কাঠ, জৈব জ্বালানি। আচ্ছা জৈব জ্বালানির মধ্যে কী কী পড়ছে দেখো, কাঠ এবং গোবর পড়ছে, নাকি শীতে লেখা আছে গোবর, নাকি ডিতে আছে কয়লা। কোনটা অপশন হবে তোমরা বলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঠিক উত্তর হবে আমাদের অপশান বিতে আছে জৈব জ্বালানি, অর্থাৎ কাঠ ও গোবর থেকে, ঠিক আছে। আচ্ছা, কেন বলছে জৈব বলছে দেখো, তো দেখো জৈব জ্বালানি কী বলতো, জৈব মানে বুঝতে পারছো কথাটা এসে দেখো জীব থেকে এসে, তাই না। জৈব কথাটা এসে জীব থেকে। আর যেহেতু জ্বালানি বলছে, তার মানে দেখো কাঠ, গোবর এসব আমরা কোত্থেকে পাই, এসব কিন্তু আমরা জীব থেকেই পাই। কাঠ যেমন পাই গাছ থেকে, গাছও তো একটা জীব। আর গোবর পাচ্ছি গরু থেকে, ওটা একটা জীব। তাহলে এগুলো হচ্ছে জৈব জ্বালানি। তো বলছে এই জৈব জ্বালানি থেকেই, ঠিক আছে, 40 ভাগ কিন্তু আসছে ভারতের শক্তির প্রাথমিক সরবরাহের মাত্রা। ওকে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে 5 দেখো দেখো ভালো করে লক্ষ্য করো 5-এ কী লেখা আছে, বলেছে ভারতবর্ষে, ঠিক আছে, দেখো ভারতবর্ষে শক্তির উৎস হিসাবে কয়লার ব্যবহার শতকরা হয়। তো দেখো আমাদের ইন্ডিয়াতে শক্তির উৎস হিসেবে কয়লার ব্যবহারটা শতকরা কত, 55 ভাগ, নাকি দেখো 65, নাকি 60, নাকি 50 ভাগ। তো 4টে অপশান দেওয়া আছে দেখো, সঠিক হবে আমাদের অপশান এতে আছে 55 ভাগ। অর্থাৎ বুঝতেই পারছো আমাদের ভারতবর্ষে অর্ধেকেরও বেশিটা কিন্তু আমাদের কয়লার ব্যবহারটা কিন্তু হচ্ছে কত, 55%। ওকে, নেক্সট দেখো 6-এ কী বলেছে, ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময়কাল পর্যন্ত 200 বছর ধরে, ঠিক আছে, শক্তির প্রধান উৎস কী ছিল, পেট্রোল, কয়লা, নাকি কাঠ, নাকি গোবর। তো বুঝতে পারছো এখানে যেহেতু বলছে ঊনবিংশ শতাব্দীর, ঠিক আছে, 200 বছর ধরে। তো এখানে যেটা সঠিক হবে আমাদের অপশান বিতে আসলে দেখো লেখা আছে কয়লা। ওকে, এটা ছিল কিন্তু প্রধান উৎস। ওকে, দেখো নেক্সট কি সাথে দেখো বলছে ডিভোনিয়ান যুগের পরবর্তী সময়ে শিলা স্তরে কয়লা পাওয়া যায়। দেখো আগ্নেয়, পাললিক, চুনাপাথর, নাকি জৈব। এটা অ্যাকচুয়ালি ভূগোলের প্রশ্ন হয়ে গেছে, তবু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের সঠিক হবে পাললিক শিলা, ঠিক আছে। তো পাললিক শিলা স্তরে কয়লা পাওয়া যায় এই ডিভোনিয়ান যুগের পরবর্তী সময়ে। ওকে,
দেখো নেক্সট 8 নাম্বার কী বলেছে, পৃথিবীতে মোট কয়লার পরিমাণ। দেখো এখানে অপশান দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে এটা নোট করে রাখবে, ঠিক আছে। বলেছে পৃথিবীতে মোট কয়লার পরিমাণ কত। তো দেখতে পাচ্ছ অপশান বিতে আছে আমাদের, ঠিক আছে, 27,300, ঠিক আছে, 50 মেট্রিক, 27,350 কোটি মেট্রিক টন। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, দেখো নেক্সট আমাদের নাম্বার 9 কী আছে, দেখো ভালো করে কী লেখা আছে দেখো। দেখো 9-এ বলেছে যে ভারতের মজুদ, ঠিক আছে, ভারতের মজুদ কয়লা ভাণ্ডার আর কত বছর ধরে জ্বালানি সরবরাহ করতে পারে। মানে বলছে ভারতে যে কয়লা ভাণ্ডার মজুদ আছে, মানে যে রিজার্ভ আছে, ঠিক আছে, তোমরা ভালো করে জানো ভারতের কয়লা কোথায় বেশি পাওয়া যায়। তোমরা জানো যে আমাদের ঝাড়খণ্ড রিজিয়ন, ছত্তিশগড় রিজিয়নে সবচেয়ে বেশি মাত্রায় কয়লা পাওয়া যায়। তো এই যে মজুদ কয়লা বলছে, যেটা রিজার্ভ আছে, তো মজুদ কয়লা ভাণ্ডার আর কত বছর ধরে জ্বালানি সরবরাহ করতে পারে। তো এটার যেটা সঠিকভাবে দেখো অপশান ডিতে আছে 250 বছর। ওকে, তাই দেখছো আজকালকার দিনে কিন্তু কি করছে না, বেশি বেশি মাত্রায় ইলেকট্রিক যানবাহন কিন্তু এখন বেশি করে লঞ্চ করছে। কেন না, যে ধরে নাও কয়লা আছে বা যেগুলো পেট্রোলিয়াম, যেগুলো খনিজ ব্যাপারগুলো আছে, ঠিক আছে, জ্বালানিগুলো, সেগুলো কিন্তু দিন দিন কিন্তু পরিমাণ কিন্তু কমছে, তাই না, সেগুলোকে রিজার্ভ করে রাখতে হবে। দেখো আমাদের নেক্সট কী বলছে, নাম্বার 10, হাইড্রোকার্বনের সরলতম রূপে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম কি। তো দেখো হাইড্রোকার্বন মানে বুঝতে পারছো, কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ডিং তৈরি থাকে, মানে যেমন ধরো মিথেন আছে CH4, এগুলো তো হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের সরলতম রূপে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম কি। তো দেখো আমাদের সঠিক যেটা উত্তর হবে অপশান বিতে, দেখো লেখা আছে প্রাকৃতিক গ্যাস। তো এটা একটা এক্সাম্পল দিলাম, এই টাইপের কিন্তু হাইড্রোকার্বন হয় কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দিয়ে, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের নাম্বার 11 কি আছে, বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা। তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান দেখো 4টে অপশান আছে, মিথেন, ইথেন, প্রোপেন নাকি বিউটেন। তো এখানে যেটা সঠিক উত্তর যাবে সেটা হচ্ছে আমাদের মিথেন, বা যেটাকে আমরা বলছি মার্স গ্যাস, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আর তোমরা জানো মিথেন কোথায় উৎপন্ন হয় বেশি, ধানের জমিতে, ঠিক আছে, যে জমিতে কাদাযুক্ত মাটি থাকে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর তোমরা জানো ভালো করে মিথেন গ্যাসের জন্য কিন্তু আবার আলেয়া সৃষ্টি হয়। ওকে, নেক্সট দেখো আমাদের যেটা রয়েছে পরের প্রশ্ন 12 নাম্বারে, দেখো কী লেখা আছে। দেখো 12-এ কী বলেছে, বলেছে জ্বালানি কাঠ পোড়ালে কত ভাগ শক্তি নষ্ট হয় এবং কত ভাগ কাজে লাগে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, আপকামিং এক্সামের জন্য। দেখো বলছে জ্বালানি কাঠ যেগুলো তুমি পোড়াচ্ছ কত ভাগ শক্তি নষ্ট হচ্ছে আর কত ভাগ কাজে লাগে। তো দেখো এখানে আমাদের সঠিক যেটা হয়ে যাবে অপশান দেখো সিতে আছে, দেখো লেখা আছে 90% আর 10%, মানে 90% শক্তি কিন্তু নষ্ট হচ্ছে, ঠিক আছে, আর কাজে লাগছে মাত্র 10%। ওকে, নেক্সট দেখো 13 কি বলেছে, পরিবেশ দূষিত করে না এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ শক্তির উৎস হলো। পরিবেশ দূষিত করে না মানে বুঝতে পারছো, এটা কিন্তু মানে পরিবেশের জন্য ভালো, যেখান থেকে কোনো ধোঁয়া বা কোনো খারাপ নোংরা বর্জ্য পদার্থ বের হয় না। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমাদের পরিবেশ দূষিত করে না। তো দেখো অপশান দেখতে পাচ্ছ আমাদের 4টে হচ্ছে তাপবিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পেট্রোল চালিত ডাইনামো। আচ্ছা, আরেকটা বলেছে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ শক্তি। তো দেখো পুনর্নবীকরণযোগ্য মানে যেটা কি বলতো, সেটা হচ্ছে তুমি ওটাকে পুনরায়, ঠিক আছে, মানে তৈরি করতে পারবে এরকম। তো দেখো এই যে আছে পরমাণু বিদ্যুৎ, এটা তো হবে না, কারণ পরমাণু বিদ্যুৎ মানে কি এগুলো একসময় শেষ হয়ে যাওয়ার মতো ব্যাপার আছে, ঠিক আছে। তাপ বিদ্যুৎ যেমন দেখো কয়লা, এটা কিন্তু শেষ হয়ে যাবে একসময়, ঠিক আছে। পেট্রোল চালিত আছে, দেখো পেট্রোলটা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু যেটা জলবিদ্যুৎ এটা কিন্তু কোনোদিনও শেষ হবে না। তাহলে আমাদের অপশন সি হয়ে গেল সঠিক, জলবিদ্যুৎ উৎস, ঠিক আছে। তাহলে জলবিদ্যুৎ হচ্ছে আমাদের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ শক্তির উৎস। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রাখবে। দেখো নাম্বার 14 কি আছে, সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে। সৌরশক্তি মানে বুঝতে পারছো সূর্যের যে আমরা আলো পাচ্ছি তা থেকে যে শক্তি পাচ্ছি সেটা হচ্ছে সৌরশক্তি। তো সৌরশক্তি কী হচ্ছে না, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো কোথায়, দেখো অপশান আছে সৌর রাসায়নিক কোষ, বাষ্পীভবন,
ফটোভোল্টিক কোষ নাকি তাপ সঞ্চালন? তো তোমরা ভালো করে জানো যে আমাদের যে মানে সোলার সিস্টেমটা থাকে, তো সোলার সিস্টেমে কিন্তু এক ধরনের ফটোভোল্টাইক কোষ থাকে, এবং সেই কোষগুলো কি করে না মানে সূর্যের যে সূর্য থেকে যে মানে রেগুলো আসে, ঠিক আছে, সেই রেগুলোতে কিন্তু ফোটন কণা হিসাবে ওরা কিন্তু কনসিডার করে। আর ফোটন কণাগুলো কিন্তু দেখো তোমরা জানো নিউ শক্তি নিয়ে আসে, এবং সেই শক্তিগুলো কি হয়, কোষে এসে আঘাত করে, এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের অপশন হলো সি, ফটোভোল্টাইক কোষ। ওকে, দেখো নেক্সট আমাদের 15 কী বলছে, দেখো লেখা আছে আলোর মধ্যে থাকা কণিকা ইলেকট্রন কণাগুলিকে উত্তেজিত করে, ফলে ইলেকট্রনগুলি পরমাণু থেকে পৃথক হয়ে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। যে বিজ্ঞানী এই তথ্য আবিষ্কার করেন তার নাম কি? খুবই একটা ভালো প্রশ্ন। দেখো এই যে তোমরা একটু আগে জানতে পেরেছো যে আলোর মধ্যে থাকা কণিকা মানে কি বলছে, ফোটনকে বলছে, ঠিক আছে, কি বলছে, ফোটন কণাকে বলছে। তো দেখো এই যে ফোটন কণা আছে, এ কিন্তু নিউ পরিমাণ শক্তি নিয়ে আসে। তো বলছে এই যে কণিকাগুলো কণিকাগুলিকে উত্তেজিত করে, এবং ইলেকট্রনগুলি কি করে পরমাণু থেকে পৃথক হয়ে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। তোমরা ভালো করে জানো ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্ট কিন্তু তার উল্টো দিকে ফ্লো হয়, রাইট? তো বলছি এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কথাটা যে বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন তার নাম কি? তোমরা প্রত্যেকে জানো উনি হচ্ছেন আমাদের মানে একদম খ্যাতনামা বিজ্ঞানী আইনস্টাইন, তাই না? আইনস্টাইন এই জন্য আবার নোবেল পুরস্কার পান, তোমরা ভালো করে জানো। এটাকে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, দেখো নেক্সট 16 কি আছে, পরিবেশকে পুরোপুরি দূষণ মুক্ত রাখে। মানে বলছে দূষণ মুক্ত মানে কি বলতো, দূষণ হতে দেবে না। তো পরিবেশকে সম্পূর্ণভাবে টোটালি কি করে ভালো রাখে, একদম দূষণ হতে দেয় না। তো কে বলো? তাপ বিদ্যুৎ তো হবে না, কারণ তো তাপ বিদ্যুৎ মানে কি বলো তো, এখানে মানে আলটিমেটলি কয়লাগুলো পুড়ছে, ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এ দূষণ করছে, হবে না, এটা অপশান। পারমাণবিক দেখো এটাও হবে না, কেন? এখান থেকে কিন্তু বুঝতে পারছো নিউক্লিয়ার রিয়াকশান ঘটছে, তার জন্য কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। দেখো ডিজেল এক প্রকারের তেল, এই তেল থেকে কিন্তু মানে তেল পুড়ে আলটিমেটলি কিন্তু খারাপ মানে নোংরা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া কিন্তু পরিবেশকে নোংরা করছে। তাহলে সঠিক হয়ে গেলো আমাদের অপশান সিতে আছে, দেখো বায়ু বিদ্যুৎ উৎপাদন। তাহলে 16 হলো আমাদের সি। ওকে, দেখো নাম্বার 17 কি আছে, সমুদ্র তরঙ্গ শক্তি থেকে বিকল্প শক্তি উৎপাদন করার চেষ্টা হচ্ছে। সমুদ্র তরঙ্গ মানে বুঝতে পারছো সেটা হচ্ছে জোয়ার ভাটা হতে পারে, সেখান থেকে, ঠিক আছে, বিকল্প শক্তি উৎপাদন করার চেষ্টা হচ্ছে। কোথায়? অপশান দেখো লেখা আছে কেরালা, তিরুবনন্তপুরম, নাকি দীঘা, নাকি ওড়িশার চাঁদপুরে, নাকি কচ্ছ উপকূল। তো তুমি বুঝতে পারছো সমুদ্রের কথা যখন বলেছে, সমুদ্র তরঙ্গ মানে সমুদ্রের ঢেউ থেকে, তাহলে সেটা কিন্তু দেখো আমাদের অবশ্যই কোস্টাল এরিয়া হবে, তাই না? আর তোমরা জানো যে পশ্চিম উপকূল বরাবর কিন্তু এই ঢেউটা আমরা বেশি পাই। আর পশ্চিম উপকূলের যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেরালা। দেখো উড়িষ্যা কিন্তু কোথায় আছে বলো তো? উড়িষ্যা কিন্তু আছে আমাদের মানে পূর্বঘাট পর্বতের পূর্বঘাট কোস্টাল এরিয়া, তাই না? দীঘাও কিন্তু পূর্ব দিকে, কচ্ছটা আছে, কিন্তু কচ্ছের তুলনায় কিন্তু অপশান হবে এ কেরালার তিরুবনন্তপুরম। এখানে কিন্তু বেশি মাত্রায় তরঙ্গ শক্তি থেকে বিকল্প শক্তি উৎপাদন করার চেষ্টা হচ্ছে। ওকে, নেক্সট দেখো আমাদের অপশান পরের প্রশ্ন দেখো 18 কী বলেছে, ভারতের কচ্ছ উপকূলে, ঠিক আছে, তো কি বলছে দেখো ভালো করে, ভারতের কচ্ছ উপকূল, কচ্ছ মানে বুঝতে পারছো কোন এরিয়াটাকে বলছে, কচ্ছের রান তোমরা জানো ভালো করে, গুজরাটে রয়েছে। তো কচ্ছ উপকূলে কাম্বে উপসাগর মানে এটাকে আমরা বলি খাম্বাত উপসাগর, ঠিক আছে। আরটা বলছে সুন্দরবনে সম্ভাবনা রয়েছে। তোমরা বুঝতে পারছো প্রত্যেকটাই কিন্তু সমুদ্রের মানে সমুদ্র তো না, মানে এগুলো অ্যাকচুয়ালি উপকূল এরিয়া, তাই না? তো বলছে এই যে উপকূলগুলোতে রয়েছে কোনটা মানে সম্ভাবনা আছে, কোটাল শক্তি নাকি বায়ু উৎপাদন, নাকি ভূতাপ শক্তি, নাকি জলবিদ্যুৎ। তো সবাই জানো এটা, আশা করি এটা আর বলতে হবে না, এটা সবাই জানো, সেটা হচ্ছে কোটাল শক্তি উৎপাদন, তাই না? নেক্সট দেখো আমাদের 19 কি বলেছে, বর্তমানে ভারতবর্ষে বায়োগ্যাস প্ল্যান্টের সংখ্যা কতগুলো আছে? তো বায়োগ্যাস প্ল্যান্ট মানে বুঝতে পারছো সেই যে আমরা বিভিন্ন রকম কি বলবো আর কি, সেই যে আমরা জৈব পদার্থগুলো থেকে যে আমরা গ্যাস পাই সেটা তো বায়োগ্যাস। তো বায়োগ্যাস প্ল্যান্ট কতগুলো আছে আমাদের ইন্ডিয়াতে? তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দেখো লেখা আছে প্রায় 4 লক্ষের কাছাকাছি, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষা খুব দেখা যায়। ওকে,
দেখো নেক্সট আমাদের নাম্বার 20 কি আছে দেখো, বলছে ক্যান্সারগ্রস্ত, ঠিক আছে, দেহকোষের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপ হলো। তো দেখো এই যে বলেছে ক্যান্সারগ্রস্ত দেহকোষের চিকিৎসায় কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করা হয়, অপশান দেখতে পাচ্ছ লেখা আছে ইউরেনিয়াম, কোবাল্ট 60, রেডিয়াম এবং মিথেন। তো এটার সঠিক যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কোবাল্ট 60, অপশান বিতে আছে আমাদের অপশান। তো এই ছিল আজকের 20টা প্রশ্নের আলোচনা, এবং তোমাদের 21 এবং 22 হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা হোমওয়ার্কে আনসারটা জানাবে, ঠিক আছে। দেখো না কী আছে কোশ্চেনটা, বলছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় কোথায়। দেখো অপশান আছে উড়িষ্যা, তামিলনাড়ু, গুজরাট এবং কেরালা। যেটা হবে তোমরা সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর 22 কী আছে দেখো লেখা আছে কোন বাঁধ প্রকল্পের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলনে, ঠিক আছে, চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দেন। তো এখন অপশান দেখো লেখা আছে সাইলেন্ট ভ্যালি, তেহেরি, আটঘরা এবং বুরুডি। তো যেটা উত্তর হবে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর দিতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ইভিএসের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে, যাতে সবাই আমাদের এই ভিডিওগুলো দেখতে পায়। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রবেশ করবে, যাতে তুমি সবার আগে আমাদের এই ভিডিও দেখতে পাও। ওকে, তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।